মাত্র $12,000 রপ্তানি আয় দিয়ে শুরু করা পোশাক শিল্প আজ বাংলাদেশের অর্থনীতির স্তম্ভ। অনবদ্য অবদান রাখছে দেশের আর্থসামাজিক উন্নয়নে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 83% অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে। তাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির নাম গার্মেন্টস শিল্প। সুই সুতার সাথে বাংলার আজন্ম সম্পর্ক। আমাদের মা বোনেরা ঘর গৃহস্থালির প্রয়োজনে নানা রকম সেলাইয়ের কাজ করেন নিজেরাই। বাংলার নারীদের হাতে সেই সুই সুতার ফোড়েই তৈরি হয় এক ঘুরে দাঁড়ানোর গল্প। একটা সময় পোশাকের প্রয়োজন মেটাতে সাধারণ মানুষ নিয়মিত দর্জির দ্বারস্থ হতো। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের শুরুটাও সেখান থেকেই। একেবারেই অপরিকল্পিতভাবে, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া এবং কিছুটা বিদেশি সহায়তায়, কোরিয়ানদের কিছুটা সহায়তায়, মানে খুব বড় কোনো লক্ষ্য ছাড়াই এই পথের যাত্রা শুরু। রিয়াজ গার্মেন্টস নামের আমাদের প্রয়াত রিয়াজ সাহেব যিনি ছিলেন, উনি প্রথম এক্সপোর্ট করেন ফ্রান্সে শার্ট। আর এরপরে 1978 সালে দেশ গার্মেন্টস আমাদের নুরুল হুদা সাহেব প্রয়াত, তিনি এই প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরি এখানে সেট আপ করেন বাংলাদেশে। যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা অবশ্যই একেবারে টুপি খোলা অভিনন্দন জানাতে চাই যে কোনো রকম পরিকল্পনা ছাড়া ওই সময়ে এখন ভাবি যে একটা দুঃসাহসিক কাজ তারা করেছেন। আজকে প্রায় 40 বছরের উপরে, 45 বছরের মতো হয়ে গেছে এই সেক্টর। যে বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে আজকে এই সেক্টরটা পূর্ণাঙ্গ একটা রূপ লাভ করছে। 1963 সালে ঢাকার উর্দু রোডে ছোট্ট একটি দর্জির দোকানের মালিক ছিল রিয়াজ উদ্দিন। ওই সময় করাচি থেকে কাপড় ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র এনে তারা কাপড় সেলাই করে বিক্রি করতেন। কিছুদিন পর তিনি কারখানা সম্প্রসারণ করে চকবাজারে রিয়াজ স্টোর চালু করেন। 1973 সালে কারখানাটির নাম পরিবর্তন করে মেসার্স রিয়াজ গার্মেন্টস লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ সফরে এসেছিলেন চন্দ্রবিজয়ী অ্যাপোলো 11-এর সেই 3 নভোচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও এডউইন অলড্রিন। রিয়াজ উদ্দিন রিয়াজ স্টোরে বানানো 3টি শার্ট নিয়ে ওই 3 নভোচারীকে উপহার দিয়েছিলেন। পরবর্তীতে 3 জনের কাছ থেকে ধন্যবাদ ও প্রশংসা মিশ্রিত একটি চিঠিও পেয়েছিলেন তিনি। সেই 3টা শার্ট গিফট করার পরে তারা যখন ফিরে যাওয়ার পরে আমাদের শার্টগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে। তো তখন আমার বাবার মনে সেই অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পরে মনে হলো যে আমার এই শার্টগুলো বিদেশে যাওয়ার মতোই মানসম্মত। তখন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি ছিল একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখন যেমন আমরা বাইং হাউস বলি, টিসিবিতে উনি যায় ওনার শার্টগুলো রিপ্রেজেন্ট করে, দেখায় যে আপনারা একটু বিদেশি ক্রেতাদের কাছে আমার শার্টটা পাঠান, এই শার্টটা বিদেশে রপ্তানি করার মতো তারা পছন্দ করে। তখন তারা এই শার্টটা ফ্রান্সে পাঠায়। ফ্রান্সের পাঠানোর পরে 1977-এর শেষের দিকে রেসপন্স আসে, হ্যাঁ তাদের পছন্দ হয়েছে, তারা অর্ডার করতে চায়। তখন টিসিবির মাধ্যমে এই যে আমার আব্বা প্রথম 1978 সালে 10,000 পিস একটা শার্টের প্রথম তৈরি পোশাকের অর্ডার পায়। তখন আমাদের সেই টেইলার যে রিয়াজ গার্মেন্টসটা ছিল সেটা কিছুটা মেশিন বৃদ্ধি করে আমরা এই প্রথম 1978 সালে এই বাংলাদেশের প্রথম
তৈরি পোশাক রপ্তানি আমার বাবার হাত দিয়ে এই দ্বার উন্মোচন হয়। এরপর থেকে ধীরে ধীরে গার্মেন্টস শিল্পে উন্নতির পথে হেঁটেছে বাংলাদেশ। স্বাধীনতার পরের বছর মাত্র 34 কোটি 84 লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তার মধ্যে 90% বা 31 কোটি 30 লাখ ডলারের পণ্যই ছিল পাট ও পাটজাত। পাটের পর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল চা ও হিমায়িত খাদ্য। তবে আধুনিক বাংলাদেশের অর্থনীতিকে গড়ে দিতে সবচেয়ে বেশি অবদান রাখছে তৈরি পোশাক শিল্প। উনিশশো 81 থেকে 1982 সালে মোট রপ্তানি আয়ে এই খাতের অবদান ছিল মাত্র 1.1%। আর 2019 থেকে 2020 অর্থ বছরে পোশাক রপ্তানি হয়েছিল 26.57 বিলিয়ন ডলার। আর 2019 থেকে 2020 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল 26.57 বিলিয়ন ডলার। বিজিএমইএর তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে পোশাক রপ্তানি বেড়েছে 16% কিছু বেশি। সো আমাদের দেশে কিন্তু গার্মেন্টস সেক্টরটার উপর অনেকাংশে ডেভেলপমেন্টটা নির্ভর করে, কারণ যেহেতু এটা ফরেন কারেন্সি আন্ডার প্লাস ডলার বিদেশি রেমিটেন্স একটা আর বলবো এক্সপোর্ট একটা, যেটা এক্সপোর্টের মাধ্যমে আমরা যে টাকাগুলি আনছি আমরা মনে করি যে দেশের ডেভেলপমেন্টে সেটা একটা বিশাল ভূমিকা রাখছেন। সো আমাদের যারা উদ্যোক্তা আমরা মনে করি তারাও মুক্তিযুদ্ধের মতো তাদেরও একটা বিশাল অবদান আছে যে আমাদের দেশের অর্থনীতিতে, যেটা বললাম আমি 40 বছর ধরে অবদান রাখছে। আর এখন যেটা আমাদের যেহেতু নিরাপদ কর্মপরিবেশ, আমাদের প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী আইএলও বলেন বায়ারদের কাছে নিরাপদ। সো আমরা মনে করি যে আমাদের প্রতিষ্ঠানগুলো এখন আরও অনেকেই আসছেন, নতুন উদ্যোক্তা আসছেন, তারা পরিকল্পিতভাবে শুরু করছেন। সো দেশের ইকোনমিতে সেইটা সামনের দিনগুলোতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। শুরুতে এই শিল্প সম্পূর্ণভাবে আমদানিকৃত কাঁচামাল নির্ভর ছিল, কিন্তু সময়ের ব্যবধানে স্থানীয় উদ্যোক্তারা দক্ষতা বৃদ্ধি করে মানসম্পন্ন রপ্তানিযোগ্য সুতা ও কাপড় উৎপাদন শুরু করে। গত 15 বছরে এই শিল্প নতুন উদ্যোক্তাদের হাত ধরে আরও আধুনিক এবং বিস্তৃত হয়েছে। আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে তখন 2016-তে যদিও রানা প্লাজার ধস, কিন্তু নিউ কামারের সংখ্যাটা অনেক বেশি ছিল। স্টাইলিশ গার্মেন্টস 2016 সালে যাত্রা শুরু করে। অনেক কষ্ট হয়েছে, বাট ফরচুনেট এনাফ যে জন্মলগ্ন থেকে স্টাইলিশের সাথে কাজ করতে পেরেছি। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন এনেছে। নারী পুরুষ মিলে প্রায় 40 লাখ শ্রমিক নিয়ে সগৌরবে মাথা তুলেছে দেশের গার্মেন্টস খাত। এই আমরা একেবারে 2021-22 অর্থ বছর মাত্রই শেষ করলাম, এরকম সময় বলা যায় যে গার্মেন্টস সেক্টর তার ইতিহাসের সবচেয়ে একটা সমৃদ্ধ বছর পার করলো। বিভিন্ন এখানে অনেকগুলো পজিটিভ ফ্যাক্টর কাজ করেছে। করোনা পরবর্তী সময়ে বায়াররা হঠাৎ করে অনেক নতুন নতুন অর্ডার প্লেস করেছেন, এবং এটা একটা কারণ। চায়না থেকে, ভিয়েতনাম থেকে বেশ কিছু অর্ডার বাংলাদেশে শিফট হয়ে এসেছে, এবং ইতিহাসে প্রথম $40 বিলিয়ন বেশি রপ্তানি করেছে গার্মেন্টস সেক্টর। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রচুর নারী কাজ করছে, যারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একমাত্র গার্মেন্টস খাতের কারণে দেশের নারীদের একটি বড় অংশ নিজেদেরকে স্বাবলম্বী করার সুযোগ পেয়েছে। আমি এখানে গার্মেন্টসে কাজ করি সুইং সেকশনে আমি বডি হেম করি। ঘন্টায় 100-120 পিস করে করি। আমার টার্গেট হলো 120 পিস। আলহামদুলিল্লাহ আমি 120 পিস করে টার্গেট ফিল আপ করতে পারছি। আগে আমি বাড়িতে মা বাবা অভাব অনটন ছিল, সেরকমভাবে সংসার চলতো না। তো বাংলাদেশ সরকার গার্মেন্টস তৈরি হওয়ার পর থেকে গার্মেন্টসে আসলাম। আসার পরে এখন কাজকর্ম করতেছি, সংসার অভাবটা চলে যাচ্ছে, বাবা মার চিকিৎসা করাতে পারছি, আমি নিজেও চলতে পারছি, পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিতে পারছি। আমাদের বাংলাদেশে প্রায় 10 লক্ষ শ্রমিক গার্মেন্টস পেশার সাথে নিয়োজিত। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও 50 লক্ষ লোক গার্মেন্টসের উপরে নির্ভরশীল। শুধু তাই নাই, এর উপরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক বাড়ি ভাড়া, অনেক কিছু এর উপর নির্ভরশীল হয়ে থাকে। এখানে কিন্তু শুধু গার্মেন্টস শ্রমিক মালিক, যেটা আমি বললাম আগে, বায়ার বা সাপ্লায়ার জড়িত না। এখানে অনেক মানুষ কর্মসংস্থান বা বিভিন্নভাবে তারা অর্থ উপার্জন করছে, তারা পরিবার নিয়ে চলছে। আমরা যেখানে আশেপাশে দোকানদার
দোকান ভাড়া দিয়ে চলছে, বিপুল শ্রমিক এখানে বসবাস করে, তাদের জন্য ডরমিটরি তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে, আবার বিভিন্ন দোকানপাট মার্কেট করা হচ্ছে, তারা একটা বিশাল অর্থনীতিতে, লোকাল অর্থনীতিতে ভূমিকা রাখে। তো আশেপাশে কিন্তু পরিবেশ উন্নত হয়ে যাচ্ছে, এই শ্রমিকরা যখন সেখানে প্রতিষ্ঠান হচ্ছে, শ্রমিকরা আসছে, শ্রমিকরা দোকান ভাড়া নিচ্ছে, তারা কেনাকাটা করছে শপিং মলে গিয়ে। চীন এবং ভিয়েতনামের পর তৃতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। অন্যদিকে পরিবেশ বান্ধব পোশাক কারখানার সংখ্যার দিক থেকে বিশ্বের সবার উপরে বাংলাদেশ। আমরা এখনও সারা বিশ্বের নিটওয়্যার সেক্টরে সবুজের যেই নাম্বারিং আছে সেই নাম্বারে এখনও আমরা পৃথিবীর 1 নম্বরে আছি। সো এইরকম অবস্থায় নিটওয়্যার সেক্টরটা সামগ্রিকভাবেই বাংলাদেশের একটা অত্যন্ত শক্তির জায়গা অ্যাপারেল সেক্টরের ভেতরে, এবং এই শক্তির উপর ভর করে আমরা বিশ্ব দরবারে আমি বলবো যে দাপটের সঙ্গে এখন এগিয়ে যাচ্ছি। এই অর্জন সম্ভব হয়েছে দেশের তৈরি পোশাক শিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা, প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোগের কারণে। নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের পোশাক শিল্প একটি নিরাপদ শিল্প হিসেবে বিশ্বের রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। 2013 সালের 24 এপ্রিল যেদিন রানা প্লাজা ধ্বংস হলো, রানা প্লাজা ধ্বংসের সময় আমরা নতুন একটা কারখানা করবো এরকম একটা প্ল্যানে আমরা ছিলাম, কিন্তু এই দুর্ঘটনাটা আমাকে ব্যক্তিগতভাবে আমাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। সারা বিশ্বে যেরকম নিন্দার ঝড়, বাংলাদেশের গার্মেন্টস বর্জন করার একটা ডাকও এসেছে বিভিন্ন জায়গায়, আপনারা জানেন। তখন আমি চিন্তা করলাম যে এমন কিছু একটা করা যায় কিনা যেটাতে অ্যাটলিস্ট এই যে রানা প্লাজা বা তার কিছুদিন আগের তাজরিন ফ্যাশনের একটা ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, এইগুলো থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি। এবং তখন আমরা আমাদের কলিগরা আছে তারা বসেই হঠাৎ করে একদিন আমাদের মাথায় আসলো যেরকম সবুজ কারখানা। আমরা আসলে এর আগে একটা সবুজ কারখানা বাংলাদেশে ছিল ঈশ্বরদীতে, বাট ওইটার কথাটা আমরা জানতাম না। আমরা তখন শ্রীলঙ্কাতে কয়েকটা সবুজ কারখানা, গ্রিন ফ্যাক্টরি, বেশ আন্তর্জাতিক মানের বিশ্বের নামকরা তারা ছিল, তাদের খোঁজ খবর নিয়ে আমরা ওইখান থেকে আসলে একটা অনুপ্রেরণা পাই, এবং সেইটাই আমাদের মাথায় এক ধরনের বলা যায় যে জেদ চেপে যায় যে আমরা পৃথিবীর সেরা কারখানাটা বাংলাদেশে করব। এবং সেই জেদটাকে সামনে নিয়ে আমরা তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, আমাদের যে কমার্শিয়াল ব্যাংক আইএফএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ সারওয়ার, এদের অকুণ্ঠ সমর্থনে আমরা আমি বলবো যে একটা অসম্ভব স্বপ্নকে আমরা একেবারে প্রথম দিন থেকে টার্গেট করেছিলাম যে পৃথিবীর সেরা কারখানাটা আমরা তৈরি করব। অন্যদের সকলের প্রচেষ্টায় সাপোর্টে আমরা 1.5 বছরের মাথায় এই কারখানাটা বাস্তবে রূপ দিতে সমর্থ হই। এবং এটাতে আমি মনে করি বাংলাদেশের যেই আজকে সবুজায়নের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বে 1 নম্বর অবস্থান করছে, এবং সেইটার একটা বড় স্তম্ভ সেদিন আমরা স্থাপন করতে পেরেছিলাম। সবুজ পোশাক কারখানা বা গ্রিন গার্মেন্টসে বিশ্বে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের নাম। বর্তমানে বাংলাদেশে 150টি সবুজ পোশাক কারখানা রয়েছে, যা বিশ্বে সবচেয়ে বেশি। এছাড়াও বিশ্বের শীর্ষ 10 পরিবেশ বান্ধব পোশাক কারখানার মধ্যে 9টির মালিক বাংলাদেশ, যে কারখানাগুলো নিজেদের সিস্টেমকে তৈরি করছে গ্রিন গার্মেন্টসের সকল চাহিদা মিটিয়ে। টেকনিক্যালি যে গ্রিনের কথা বলা হয়, এটা হচ্ছে একটা কারখানাটা কতটা আপনার পরিবেশ বান্ধব, এবং পরিবেশ বান্ধবের 3টা বেসিক ক্রাইটেরিয়া আছে। কতটা এনার্জি সেভ করতে পারছেন আপনি, আমাদের কতটা আমরা এখানে রিনিউয়েবল এনার্জি আছে, এবং এনার্জি যারা সেভ করে সেরকম মেশিনারি আমরা এখানে স্থাপন করেছি। কতটা পানি আমরা সাশ্রয় করতে পারি, আমরা যেই পানিটা খাই তার চাইতেও বেটার কোয়ালিটি পানি আমাদেরকে এই কাপড় রং করার জন্য ব্যবহার করতে হয়। ফলে এইখানে পানি সাশ্রয়ের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে যে আমরা কতটা কম কার্বন নিঃসরণ করি, এই 3টা হচ্ছে একদম ভেরি বেসিক ক্রাইটেরিয়া। এবং আমাদের এখানে যে হিসাবটা আমরা করি, আমরা প্রায় 42% মতো আমাদের স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টরির তুলনায় আমরা কম বিদ্যুৎ ব্যবহার করি বা এনার্জি আমরা ব্যবহার করি। আমরা প্রায় 40% পানি সাশ্রয় করতে পারি, এবং 35% কম
কার্বন নিঃসরণ হয় এই কারখানা থেকে। আমাদের এখানে সব জায়গায় দেখবেন যে সূর্যের আলো ব্যবহার করার একটা প্রবণতা এখানে আছে। আমাদের এখানে একটা ওয়াটার বডি আছে এবং ইনসাইড ওয়াটার বডি, এটা একটা ন্যাচারাল একটা শীতলতা, আন্তর্জাতিক মানদণ্ডে যেখানে আমাদের মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 9-এর একটা সীমারেখা আছে, সেখানে আমাদের এখানে 4-এর কিছু উপরে থাকে। এয়ার কোয়ালিটি আমাদেরকে সবসময় মেনটেন করতে হয়। তো এরকম অনেকগুলো দিক আমরা মানে পরিবেশ যাতে মানে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা নিশ্চিত করেই আমরা পৃথিবীর সর্বোচ্চ নম্বরটা পেয়েছি। বাংলাদেশে মোট রপ্তানি আয়ের 87% আসে গার্মেন্টস ও টেক্সটাইল থেকে এবং প্রধান রপ্তানি পণ্যের তালিকায় অন্য কোনো পণ্যের অবদান 5% নয়। এতেই বোঝা যায় যে বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় পুরোটাই আসে এই খাত থেকে। আমাদের প্রায় কোনো 3-4 হাজার প্রতিষ্ঠান আছে আনুমানিক, আর তার বাইরেও অনেক প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্ট করছে, যেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে বিজিএমই থেকে। 5-6 হাজার প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশে এখনও আছে। তারা কিন্তু আমাদের দেশের ইকোনমিতে আমি বলেছি 80% ফরেন কারেন্সি আর্ন করছে তারা, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে 1-1.5 কোটি লোক জড়িত বিভিন্নভাবে, তারা উপার্জন করে আসছে। তো আর আমাদের জিডিপিতেও একটা বড় ভূমিকা রাখছে এই গার্মেন্টস সেক্টর, যেখানে আমি বলেছিলাম যে ডলারের সংকট বিশ্বব্যাপী। সো আমরা যেহেতু সচলভাবে চালু করতে পেরেছি, আমাদের এখানে প্রতিষ্ঠানে বায়াররা আসছে, সো ডলারের সংকট আমরা আশা করি যে গার্মেন্টস সেক্টর দিয়ে মেটানো সম্ভব। প্লাস আমরা মনে করি যে আজকে পদ্মা সেতু বা বড় বড় মেগা স্ট্রাকচার হচ্ছে, আপনারা দেখেছেন গাজীপুরের রাস্তা হচ্ছে, মেট্রো হচ্ছে, সেইগুলোতেও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রাখতে পারে গার্মেন্টস সেক্টর। যে আজকে বিভিন্ন বায়ার আসছে, সেখানেও কিন্তু এই গার্মেন্টস সেক্টরের সাথেই সেটা সামহাও জড়িত, লোকাল ইকোনমিও সেটার সাথে জড়িত, বিভিন্ন মানুষ দোকান ভাড়া বা ঘর ভাড়া দিয়ে শ্রমিকদের কাছে চলছে। সো আমাদের দেশে আমি মনে করি যে এখনও গার্মেন্টস সেক্টরটাই 80% ফরেন কারেন্সি আনার, আর তারা আমাদের জিডিপিতেও একটা বড় ভূমিকা রাখছে। গত 10 বছরে এ খাতের রপ্তানি দ্বিগুণের বেশি করা সম্ভব হয়েছে। 2011 সালে যেখানে রপ্তানি ছিল $14.6 বিলিয়ন, সেখানে 2019 সালে প্রায় $34 বিলিয়ন পৌঁছেছে। এত কিছুর পরও এই শিল্পাঙ্গনে রয়ে গেছে কিছু ছোট ছোট সমস্যাও। যেমন কাস্টমসের যে পলিসিগুলো আজ অবধি বা এখন পর্যন্ত আমরা যেটা ফেস করছি, ধরেন আমার একটা এইচএস কোড ইনক্লুড আছে, যেটা একটা রিব আমি ইম্পোর্ট করছি, ওইটা 100% কটন হতে হবে, কাস্টমসে আমার এইভাবে ডিক্লারেশন দেওয়া আছে এইচএস কোডে। কিন্তু যখন আমি বাইরের কাছে অর্ডার পাচ্ছি, তখন বায়ার আমাকে দিচ্ছে ধরেন 97% স্পান্ডেক্স, 3% কটন। তো এটা বুঝার বিষয়। এখন এইটার জন্য যদি আমার আবার ওই খরচ করে ওই কাস্টমসের পিছনে দৌড়ায় এইচএস কোড ইনক্লুড করতে হয় আর 1 সপ্তাহ মাল ফেলে রাখতে হয়, তাহলে গার্মেন্টসে পার ডের যে ব্লিডিংটা হচ্ছে, এটা আমার বুঝার মতো বা বুঝানোর মতো কোনো জায়গা থাকে না। আরএমজি সেক্টরে সাফল্য ধরে রাখতে উদ্যোক্তারা কাজ করছে নতুন পণ্য ও ডিজাইন নিয়ে। জলবায়ু পরিবর্তন সহ আরও নানা কারণে বিশ্ববাজারে পোশাকের ডিজাইন ও ধরনে পরিবর্তন এসেছে। পরিবর্তিত চাহিদার সাথে তাল মেলাতে কাজ করছে বাংলাদেশের উদ্যোক্তারাও। বিজিএমের যে ভালো দিকটা এখন আমি বলবো, তারা ফেয়ারের আমাদেরকে ইনভাইট করছে, এবং সাধারণ মেম্বার যারা সবাই আছি আমরা সবাইকে ইনভাইট করছে। বিভিন্ন দেশে যারা ইউরোপ আমেরিকার বাইরেও তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ফেয়ারের আয়োজনে পার্টিসিপেট করার জন্য। আমাদের রিকোয়েস্ট করছে যাতে আমরা সেখানে বায়ার নতুন নতুন দেশে যেতে পারি, নতুন নতুন বায়ার ধরতে পারি, প্রোডাক্টের ভ্যারাইটি যেটা বললাম বৈচিত্র্য করার জন্য তারা চেষ্টা করছে, ইনোভেশন করার জন্য, যে নতুন নতুন কী কী জলবায়ু পরিবর্তনের পরে কী কী মানুষের নতুন নতুন কাপড়ের চাহিদা হয় সেটা নিয়ে তারা কাজ করছে। গত 10 বছরে নিট ও ওভেন পোশাক রপ্তানিতে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। আর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার ও বিজিএমইএ। বিজিএমই থেকে বা আমাদের মালিকরা চিন্তা করছে যে ফ্যাশন ডিজাইনার দিয়ে তারা নতুন নতুন ডিজাইন তৈরি করবে। আস্তে আস্তে এই ইনোভেশনগুলো আনতে হবে। নতুন প্রজন্ম যারা চিন্তা করছে নতুন নতুন ডিজাইনের পণ্য বায়ারদের কাছে তুলে ধরতে হবে, যে এটাও আমরা করতে পারি। রিসার্চ এবং ডেভেলপমেন্টের দিকে আমাদের মনোযোগ দিতে হবে, আমাদের দক্ষতা আরও বাড়াতে হবে, এবং ভ্যালু অ্যাডেড আইটেম যেগুলো করি সেই আইটেমগুলোর দিকেও আমাদের যেই আমরা এখানে এগোচ্ছি সেই এগোনোটা আরেকটু বেগবান করতে হবে। ডিজাইনারদের আসতে হবে নতুন নতুন ডিজাইন ডেভেলপমেন্টের জন্য।
আর ওই লেভেলে টক্কর দেওয়ার জন্য আমাদেরকে ওই লেভেলে ডিজাইনার ক্রিয়েট করতে হবে দেশে, যে যেন আমাদের একসময় বাহির থেকে আর ডিজাইনার কল করতে না হয় কনসালটেন্সির জন্য। আর এগুলো নিয়ে কাজ করছে আর কাজ হচ্ছে। আর বাংলাদেশ কিন্তু এখন ওই জায়গাটায় নাই যে আমাদেরকে ইচ্ছা করলেই কেউ পিছনে ফেলে রাখতে পারবে।